প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হেলথ ফর পিপল থেকে। সাথে আছি আমি ডক্টর সাব্বির হাসান এবং গত 8ই জুন ছিল বিশ্ব ব্রেন টিউমার দিবস। সো তারই আলোকে আজকে আমরা আমাদের অনুষ্ঠানের বিষয়ে সাজিয়েছি বিশ্ব ব্রেন টিউমার দিবস এবং তার আধুনিক চিকিৎসা। অতিথি হিসেবে আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার রুহুল কুদ্দুস বিপ্লব স্যার, সহযোগী অধ্যাপক নিউরোসার্জারি ডিপার্টমেন্ট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শকদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার, একটু শুরুতেই জানতে চাই যে এই যে বিশ্ব ব্রেন টিউমার দিবস গেল দুদিন আগেই, সো এই দিবসটা আসলে কেন পালন করা হয়, এটার মূল প্রতিপাদ্য বিষয়টা কি? এটা তো অ্যাকচুয়ালি বিশ্ব ব্রেন টিউমার দিবস, এটা 2000 সাল থেকেই প্রতি বছর উদযাপিত হয়ে আসছে। আপনারা জানেন যে 8ই জুন এটা প্রথম উদযাপিত হয়েছিল 2000 সালে জার্মানিতে। এটার উদ্দেশ্য হচ্ছে যে খুবই সাদামাটা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আর্লি ডিটেকশন, মানে হচ্ছে ব্রেন টিউমারের ব্যাপারে মানুষদের, সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস, তাদের মধ্যে সচেতনতা তৈরি করা, গণসচেতনতা তৈরি হলে যাতে করে মানুষ ব্রেন টিউমারের সম্পর্কে, তার যে লক্ষণগুলো সম্পর্কে যদি তারা অ্যাওয়ার থাকে, মানে তারা যদি সজাগ থাকে, তাহলে টিউমারটা আগে ডায়াগনোসিস করা সম্ভব হবে। তার মানে আর্লি ডিটেকশন একটা টার্গেট নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি ব্রেন টিউমার দিবসটি বিগত সময় থেকে উদযাপিত হয়ে আসছে। প্রতি বছরই একটা থাকে, মানে এটা একটা থিম থাকে। তো প্রতি বছরের মতো এই বছরও কিন্তু একটি আসলে থিম রয়েছে। জি, এবছর থিমটা সম্বন্ধে যদি একটু বলতেন। এবছরের থিমটা খুবই চমৎকার একটা বিষয় নিয়ে, যেমন এ ক্লোজার লুক, মানে হচ্ছে যে সিমটম বা একটা মানুষের যখন ব্রেন টিউমার হয় এটা কি কি লক্ষণ নিয়ে আসতে পারে, এগুলোর প্রতি একটি মানে আরো কাছে থেকে দেখা, মানে ক্লোজার, গভীর দৃষ্টিতে দেখা। হ্যাঁ, মানে গভীর দৃষ্টিতে কিংবা এটাকে খুব কাছে থেকে দেখা, যাতে করে কি করতে পারে আর্লি, খুব তাড়াতাড়ি সেটাকে ডিটেক্ট করতে পারে, ডায়াগনোসিস করতে পারে। জি স্যার, এটা ছিল এবারের থিম আর কি। আর আর্লি ডিটেকশনের তো সুবিধা রয়েছে, এটা তো। জি স্যার, আমরা সব বিষয় নিয়ে কথা বলবো। তার আগে একটু প্রথম থেকে একটু প্রাইমারি ব্যাপারগুলো জানতে চাই যে আসলে ব্রেন টিউমার বলতে আমরা আসলে কি বুঝতেছি, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, ব্রেন টিউমার, যে কোনো টিউমার মানে হচ্ছে যে এনি অ্যাবনর্মাল, অস্বাভাবিক যদি কোনো গ্রোথ হয়, মানুষের শরীরের যে কোষগুলো রয়েছে সেটা যদি অস্বাভাবিক গ্রোথ হয়, মানে বৃদ্ধি পায়, যে কোনো জায়গায় যখন বৃদ্ধি পায়, সেটাকে আমরা ওই জায়গার টিউমার বলি। আর এই টিউমারটা যখন মানুষের মাথার যেই খুলিটা রয়েছে, স্কাল, তার ভেতরে একটা মানে পর্দার মতো থাকে, এটাকে আমরা মেনিনজেস বলি আর কি। এই মেনিনজেস এবং মেনিনজেসের ভেতরে যদি এই অস্বাভাবিক গ্রোথ হয় ব্রেনের কোনো টিস্যুর, আর সেটা যদি ব্রেনকে চাপ দেয়, তাহলে এই ধরনের একটি গ্রোথকে আমরা ব্রেন টিউমার বলে থাকি আর কি। ওকে। আর একটা জিনিস, মানে এটা ফর নর্মাল জেনারেল পিপল, যে সব টিউমার কি আসলে ক্যান্সার কিনা? আচ্ছা, হ্যাঁ, এটা একটা চমৎকার কোশ্চেন, এই জন্য যে আসলে ব্রেনের সব টিউমারই আসলে ক্যান্সার না। জি, এটার একটা দুইটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে যদি আমরা অসচেতন হই কিংবা আর্লি ডিটেক্ট করতে না পারি, আবারও সেই আর্লি ডিটেকশনের কথা, তাহলে একটি বেনাইন, যেটা নন ক্যান্সারাস, সেরকম একটি ব্রেন টিউমারও মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এই সেন্স থেকে একটি ব্রেন টিউমার যেটি বেনাইন হয়, সেটাও আসলে ক্যান্সারাস। ক্যান্সারাস অর্থ যদি আমরা ধরি যে মৃত্যুর কারণ হয় কিনা, এই সেন্সে যে কোনো বেনাইন টিউমার, নন ক্যান্সারাস টিউমারও মানুষের মৃত্যুর কারণ হতে পারে। ব্রেনের অন্য জায়গার না, ব্রেনের একটা নন ক্যান্সারাস টিউমারও মানুষের মৃত্যুর কারণ হতে পারে। কারণ হচ্ছে কি, ব্রেন একটা ক্লোজ বক্স এবং খুবই সেনসিটিভ একটা জায়গা, যেই জায়গাতে একটা টিউমার বড় হলে এটা কিন্তু আসলে জায়গা পায় না আসলে, কারণ স্কাল তো ফিক্সড একটা জায়গা, রিজিড একটা জায়গা, রিজিড। অথচ মানুষের পেটের ভেতরে দেখেন যদি টিউমার হয়, সেটা 8 কেজি 10 কেজি, শোনেন না আপনারা? অনেকেই শুনেছেন যে আসলে 8-10 কেজি হয়ে যায় পেটের ভিতরে টিউমার, কারণ এটা কি বৃদ্ধি পাওয়ার জায়গা আছে, অনেক জায়গা আছে, পেট বড় হয়ে অনেক বড় জায়গা আছে। বাট ব্রেনের ভেতরে যদি একটা নন ক্যান্সারাস টিউমার যদি বড় হতে থাকে, সেটা কাকে চাপ দেয়? এই স্কাল, যেটা মাথার যে খুলিটা রয়েছে শক্ত, সেটাকে চাপ দিতে পারে না, চাপ দেয় হচ্ছে ব্রেন, মগজকে। আর মগজ যেহেতু সেন্সিটিভ, সেটা এই ব্রেন টিউমারটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এই সেন্সে সকল ব্রেন টিউমারই হচ্ছে ক্যান্সারাস। বাট হিস্টোলজিক্যালি যেটা আমরা টিস্যু ডায়াগনোসিস করার মাধ্যমে যেটা বলে থাকি আর কি, সেই ক্ষেত্রে ব্রেনের একটা মেজর পার্ট অফ দ্য ব্রেন টিউমার ইজ নট ক্যান্সার।
এটা হচ্ছে বেনাইন, একটা বড় একটা অংশ, এবং সেই টিউমারের মানে সংখ্যাটাই বেশি, এবং সেটার কিন্তু আসলে চমৎকার ট্রিটমেন্ট রয়েছে। আচ্ছা, বাট তার জন্য রোগী মৃত্যু পর্যন্ত, আসলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে, দিস ইজ ভেরি ফেটাল। সো আমরা একটু জানতে চাই যে আসলে মানে নর্মালি আমরা অনেক সময় শুনে থাকি বা দেখে থাকি যে মাথা ব্যথা এটাই হচ্ছে ব্রেন টিউমারের একদম ইনিশিয়াল আসলে একটা লক্ষণ। আসলে মাথা ব্যথা তো অনেকগুলো রিজনে হয় স্যার, কারো মাইগ্রেনের জন্য হচ্ছে, কারো সাইনোসাইটিসের জন্য হচ্ছে, কারো ব্রেন টিউমারের জন্য হতে পারে। এই যে মাথা ব্যথার যে মানে ধরনগুলো আমরা আসলে আইডেন্টিফাই কিভাবে করব যে এটা কোনটা কি? রাইট, মাথা ব্যথা হলেই যে ব্রেন টিউমার হয়ে গেল, আসলে বিষয়টা মানে নট লাইক দ্যাট। মাথা ব্যথার কিছু ধরন যেটা মানে ব্রেন টিউমারের খুব কাছাকাছি যায়, অধিকাংশ মাথা ব্যথাই হচ্ছে ব্রেন টিউমারের লক্ষণ না। ওকে, খুব কম পার্সেন্টেজ হেডেক, মাথা ব্যথা যেটা ব্রেন টিউমারের সাথে যায়, সেটা হচ্ছে কি, ধরেন একটা নিউ হেডেক, এটা কিন্তু আসলে খুবই একটা কনসার্ন হওয়া উচিত সবার জন্যেই, যে যেহেতু আর্লি সিমটম অফ ব্রেন টিউমার হচ্ছে মাথা ব্যথা, সুতরাং মাথা ব্যথা কোন ধরনের মাথা ব্যথা ব্রেন টিউমারের জন্য হতে পারে এটার সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করাও কিন্তু আমাদের ব্রেন টিউমার দিবসের একটা লক্ষ্য, মানে আমাদের একটা টার্গেট। সুতরাং এই দিবসে আমাদেরকে কোন মাথা ব্যথা ব্রেন টিউমারের জন্য হতে পারে সেটা সম্পর্কে মানুষকে সচেতন করাও কিন্তু একটা উদ্দেশ্য আজকে আমাদের আজকের এই অনুষ্ঠানের। সেটা হচ্ছে যে নিউ হেডেক, যেই হেডেকটা তার আগে কখনোই ছিল না। ধরেন একজন মানুষের 8 থেকে 10 বছর হলো ব্যথা, এই যে লং টার্ম পেইন যেটা আর কি, সেই ব্যথাটা নিয়ে আমরা অরিড না। আসলে আমরা অরিড হচ্ছে নিউ হেডেক, একেবারে আমার কখনোই এই মাথা ব্যথা ছিল না, অস্বাভাবিক একটা মাথা ব্যথা, এবং এই মাথা ব্যথাটা ইউজুয়ালি মর্নিং বা লেট নাইট, শেষ রাতে অথবা সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার যেই মাথা ব্যথাটা হয়, এই ধরনের মাথা ব্যথা যেটা আগে কখনোই ছিল না, এবং এর সাথে আরও বেশ কিছু ফিচার, যেমন ধরেন বমি ভাব হওয়া বা বমি হওয়া, এবং খিঁচুনি, এবং অজ্ঞান হয়ে যাওয়া, কিংবা কোনো একটা দিকে প্যারালাইসিস হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, তারপরে ধরেন ভিশন মানে চোখের জ্যোতি আস্তে আস্তে বা কমে যাওয়া যেটা আর কি। তো এই ধরনের কোনো যদি ফিচার এর সাথে রিলেটেড থাকে, তাহলে সেটা হতে পারে এই ধরনের হেডেকটা আসলে এটা টিউমারের জন্য হলো আর কি। ওকে, মাইগ্রেনের সাথে আসলে পার্থক্যটা কোন জায়গায়? মাইগ্রেনের হেডেক আসলে অ্যাকচুয়ালি মাইগ্রেনের কিছু ট্রিগার লং হিস্ট্রি থাকবে, এবং কিছু ট্রিগার পয়েন্ট থাকে, কিছু ট্রিগারিং পয়েন্ট থাকে, অরা থাকে, অর্থাৎ মাইগ্রেনের হেডেক হওয়ার আগে আপনার কিছু মানে ফিচার মানুষের হয়ে থাকে। তারপরে মাইগ্রেনের হেডেকটা হচ্ছে কি, ধরেন মানুষের মাথার এক দিক থেকে উঠে পরে পুরো মাথাটা গ্লোবাল হয়ে যায় আর কি, ইউনিলেটারাল হয়, বাইলেটারালও হতে পারে। তারপরে মাইগ্রেনের হেডেকে একটা আপনার রিদম থাকবে, রিদমটা হচ্ছে এরকম যে ধরেন আপনার এই ব্যথাটা সপ্তাহে একদিন কিংবা মাসে 2 বার বা 1 বার কয়েক ঘন্টার জন্য থাকবে, এবং ব্যথাটা অনেক বেশি হয়, তীব্র ব্যথা হয় আর কি। তো এই মানে ব্রেন টিউমারের ব্যথাটা কি তীব্র নাকি একটু ডাল? না, এটা ডাল। এটা আসলে ইনিশিয়ালি ব্রেন টিউমারের মাথা ব্যথা অনেক বেশি তীব্র হবে না, না এটা বেনাইন টিউমারের তো আসলে অ্যাকচুয়ালি অনেক মানুষ আছে যে টিউমারগুলো বেনাইন মানে নন ক্যান্সারাস, এটার তো মাথা ব্যথা থাকেই না। ওকে স্যার, আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে তারপর ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হেলথ ফর পিপল। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি, কোথাও যাবেন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হেলথ ফর পিপল। আজকে আমরা কথা বলছি ব্রেন টিউমার দিবস এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে। অতিথি হিসেবে আছেন ডাক্তার রুহুল কুদ্দুস বিপ্লব স্যার, সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারি ডিপার্টমেন্ট, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। স্যার, আপনি বলছিলেন আমরা আসলে মাথা ব্যথা নিয়ে কথা বলছিলাম, আমরা একটু জানতে চাই যে আসলে মাথা ব্যথা ছাড়া অন্য আর কি কি লক্ষণ আছে ব্রেন টিউমারের? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। শুধু মাথা ব্যথাই কিন্তু আসলে ব্রেন টিউমারের ফিচার না, এর সাথে অনেকগুলো বিষয়, যেমন অনেক পেশেন্ট আসে হচ্ছে যে মাথা ব্যথা নেই বাট খিঁচুনি হয়েছে, আচ্ছা, মানে সেই খিঁচুনিটা নিউ সিজার হওয়া লাগবে। অর্থাৎ একজন মানুষের জন্মলগ্ন থেকে যার খিঁচুনির ব্যারাম বা বংশগত খিঁচুনি রয়েছে, এই ধরনের খিঁচুনি হলে আমরা সেটাকে আবার ব্রেন টিউমারের খিঁচুনি বলবো না। নিউ সিজার মানে নতুন করে খিঁচুনি হলো, সেটা হচ্ছে ব্রেন টিউমারের একটা মানে প্রধানতম লক্ষণ। তারপর হচ্ছে ধীরে ধীরে তার একটা পার্শ্ব
পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়া মানে দুর্বল হয়ে যাওয়া। আচ্ছা, তারপরে ফুল প্যারালাইজড হয় নাকি হচ্ছে পার্শিয়াল একটু হালকা? পার্শিয়াল, ইনিশিয়ালি পার্শিয়াল হবে। ওকে, এটা যদি কিরকম আরো feel নেগলেক্টেড করবে? হয় তাহলে ফুল প্যারালাইসিস পেশেন্ট কি রকম ফিল করবে? ফিল করবে যে যেই ঝিঝি লাগছে একটা। ঝিঝি লাগছে, তারপরে উইকনেস, হাত থেকে কোনো কিছু পড়ে যাওয়া। আচ্ছা, এটা কি আবার ঠিক হয়, আবার নরমাল হয়ে যায়? এটা কিছু কিছু সময় যদি সে তার সিমটমের জন্য ঔষধ খায়, ধরেন স্টেরয়েড কিংবা যদি ব্যথার কিছু ওষুধ খায়, তাহলে সেটা কিন্তু আর অন এন্ড অফ হতে পারে। ওকে, স্টেরয়েড খেলে কমে যাবে, আবার কিন্তু তারপরে আবার তার উইকনেস শুরু হবে। ওকে, ওকে, তারপরে যে বিষয়টা আরো যেমন কিছু নার্ভ রিলেটেড যদি টিউমার হয়, তাহলে যেমন কানে না শোনা, চোখে না দেখা, হ্যাঁ হঠাৎ করে একদিকে চোখে দেখে না, কিংবা চোখের দুই পাশটাতে একজন মানুষ ঘরের দরজা দিয়ে বের হচ্ছে, তার দুই পাশ সে দেখতে পায় না। এটা আসলে একটা টিউমারের একদম স্পেসিফিক একটা ফিচার, দুই পাশ দেখতে না পাওয়া। ওই দেখা যায় যে ঘরের দরজা দিয়ে বের হওয়ার সময় দরজার পাশে তার আঘাত লেগে যাওয়া, মানে সে দেখতে পায় না। এটাকে আমরা বলি বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া, এরকমের মানে চোখে কম দেখা, এটা আসলে ব্রেন টিউমারের সাথে যায়। আরেকটা হচ্ছে যে কানে কম শোনা বা কানের ভেতরে ঝিঝি পোকা ডাকা, তার মাথা ঘুরানো, গেট ডিস্টারবেন্স, হাঁটা চলায় প্রবলেম হওয়া, এই যে হাঁটতে গিয়ে কোনো একদিকে পড়ে যাওয়া, আর ভমিটিং, সেটা তো আগে বলেছি যে হ্যাঁ, এগুলো হচ্ছে মোটামুটি প্রধানতম লক্ষণগুলো আপনি বলছিলেন। স্যার একটা জিনিস বলেন যে শিশু এবং বয়স্কদের যে ব্রেন টিউমার, এটা কি ফিচারস একটু আলাদা কিনা? ডেফিনেটলি হ্যাঁ, এটা আসলে আলাদা। যেহেতু শিশুরা অনেক কিছু বলতে পারে না, তারা হেডেকের কথা বলে না, তবে যারা কিছুটা বলতে পারে তারা প্রথমেই যেই লক্ষণটা ওরা বলে সেটা হচ্ছে যে চোখে ঝাপসা দেখা, আর এর আগে সেটা হচ্ছে যে বমি করা, আর হচ্ছে মানে হাঁটা, গেট ডিস্টারবেন্স, বমি এবং হাঁটতে সমস্যা হওয়া, আর হচ্ছে চোখে ঝাপসা দেখা বা চোখে কম দেখা, এটা বাচ্চারা, এগুলো হচ্ছে বাচ্চাদের বেশি। আর হচ্ছে একদম ছোট বাচ্চাদের যেটা হয়, ব্রেন টিউমার হওয়ার পরে মানুষের মাথার ভেতরে পানি চলাচলের একটা পথ থাকে, নর্মাল সার্কুলেশন অফ সিএসএফ, পানি যেটা নর্মাল ব্রেনের পানি, সেই পথটা বন্ধ হয়ে গেলে একদম ছোট বাচ্চাদের মাথাটা বড় হয়ে যায়, হাইড্রোকেফালাস হয়ে মাথা বড় হয়ে যায়। তো এইটা হচ্ছে মানে আরেকটা লক্ষণ, মানে হাইড্রোকেফালাস হয়ে যাওয়া। ওকে স্যার, স্যার একটা জিনিস একটু বলবেন যে স্পেসিফিক কোনো রিজন আছে ব্রেন টিউমারের, মানে এটার জন্য হচ্ছে? হ্যাঁ, ব্রেন টিউমারের অ্যাকচুয়াল কজ আসলে মানে জানা যায় না, তবে কিছু মানে হাইপোথিসিস রয়েছে। ধরেন একটু যদি বলেন, যেমন ধরেন আপনার জেনেটিক অল্টারেশন, এটা রেডিয়েশন এক্সপোজার থেকে হতে পারে, তারপরে কিছু কেমিক্যাল এক্সপোজার থেকে হতে পারে, ধরেন আপনার এক্সরে কিংবা গামা রে, আলট্রাভায়োলেট রে, এগুলোর এক্সপোজার থেকেও ব্রেন টিউমারের খুব ন্যূনতম চান্স হতে পারে এক। তারপরে হচ্ছে যে কনজেনিটাল, ধরেন আপনার অটোজোমাল ডমিনেন্ট আমরা বলি, যে ফ্যামিলিতে কিছু অসুখ রয়েছে, যেমন স্কিনের কিছু ডিজিজ যেগুলো স্কিন ম্যানিফেস্টেশন নিয়ে আসে, স্কিনের টিউমার নিয়ে আসে, তো এগুলো ফ্যামিলিতে যদি থাকে তাহলে কিন্তু আবার ওই মানে তার বংশ পরম্পরায় তার সন্তানদের বা তার নাতি নাতনিদের এটা হতে পারে। এটাও একটা কারণ, এটাকে আমরা বলি হচ্ছে জেনেটিক মানে কজ, জেনেটিক কজ। স্যার আমরা একটু দ্রুত কিছু শর্ট কোশ্চেন করে আসলে আপনার চিকিৎসা পদ্ধতিতে যেতে চাই। একটু যদি বলেন যে আমরা যদি ব্রেন টিউমার সামহাও আমরা যদি সন্দেহ করি, তাহলে ডায়াগনোসিসটা কিভাবে করা হয়? ব্রেন টিউমার অ্যাকচুয়ালি মানে ডায়াগনোসিস এখন তো এই লক্ষণগুলোর পরে, আর এখন আধুনিক সকল অ্যাকচুয়ালি ডায়াগনোসিসের সকল পদ্ধতি, ইনভেস্টিগেশন সব কিছু আমাদের দেশে এখন অ্যাভেলেবল, যার কারণে এখন ব্রেন টিউমার ডায়াগনোসিস করা খুবই সহজ। এখন আর আসলে ব্রেন টিউমার আনডায়াগনোসড কেউ মারা যায় না। আমাদের দেশে এখন প্রায় প্রতিটি জেলা সদরেই সিটি স্ক্যান রয়েছে, তারপরে বিভাগীয় শহরগুলোতে তো এমআরআই রয়েছে, অনেক জেলা সদরেও এমআরআই রয়েছে আর কি। এমআরআই এন্ড সিটি স্ক্যানই হচ্ছে মূলত এগুলো করলেই ডায়াগনোসিস মোটামুটি কনফার্ম হওয়া যায়। ওকে স্যার, একটু যদি বলেন, আমরা এখন একটু চিকিৎসা পদ্ধতিতে আসতে চাই। আসলে বর্তমানে এই ব্রেন টিউমার চিকিৎসায়, মানে আপনি তো স্যার নিউরোসার্জন, এটা ছাড়া মেডিকেশনের মাধ্যমে কি ব্রেন টিউমার কোনোভাবে নিউট্রালাইজ করা সম্ভব কিনা, একটু হলো কমে কিনা, বা এটা করলে খারাপ কিছু হয় কিনা, যে আসলে ব্রেন টিউমার সার্জারি করেই ঠিক করা উচিত, নাকি হচ্ছে মেডিকেশনেও ঠিকঠাক করা যেতে পারে, একটু যদি বলতেন স্যার। খুব কম ব্রেন টিউমার রয়েছে যেটা আসলে ওষুধ দিয়ে কন্ট্রোল করা যায়। ওকে, যেমন ধরেন আপনার সিএনএস লিম্ফোমা বলতে একটা মানে ডিজিজ রয়েছে, যেটাতে বলা হয় যে আসলে শুধুমাত্র
কেমোথেরাপি দিলে বা রেডিওথেরাপি দিলে ওই ওই একটা টিউমারই রয়েছে যেটা আসলে কম হয়, সেটা শুধুমাত্র মেডিকেশন কিংবা রেডিওথেরাপি দিয়ে কন্ট্রোল করা যায়। আদারওয়াইজ অন্য সকল ব্রেন টিউমারের সাথে সার্জারি প্লাস হচ্ছে যে রেডিওথেরাপি কিংবা কেমোথেরাপি সেটা লাগে। আর অধিকাংশ ব্রেন টিউমার যেগুলো বেনাইন সেগুলো সার্জারি প্রাইমারি ট্রিটমেন্ট মডালিটি, এটা ট্রিটমেন্ট করলে আর কখনোই এই টিউমার আর ফিরে আসে না, ফিরে আসবে না যদি আমরা এটা ভালোভাবে সার্জারি করে দেওয়া নরমালি হয়। মানুষ অনেক বেশি ভয় পায় স্বাভাবিক ব্রেন টিউমার বা ব্রেন সার্জারি মানে নিউরো সার্জারিতে যেতে। একটু যদি বলেন যে এই সার্জারিটা আসলে এখন কতটা নিরাপদ বাংলাদেশে? অ্যাকচুয়ালি ব্রেন টিউমার সার্জারিটাকে এখন আল্লাহর মেহরবানি বলতে হবে যে আসলে আমাদের দেশে এখন অনেক নিউরোসার্জনরা খুবই তাদের কনফিডেন্ট এবং কম্পিটেন্ট নিউরোসার্জন এখন রয়েছে, যারা আসলে ব্রেনের সব টিউমারই অপারেশন করে। Very good. এবং একটা সময় ছিল যে আসলে হ্যাঁ ব্রেন টিউমার মানে অপারেশনের পরে হয় একটা প্যারালাইসিস কিংবা মৃত্যু, এই বিষয়গুলো মর্টালিটিটা অনেক বেশি ছিল আর কি। এখন আমি তো বলবো যে ইন্টারন্যাশনালি পৃথিবীর উন্নত দেশে, বিশেষ করে ধরেন ইউরোপ কিংবা আমেরিকা বা অস্ট্রেলিয়াতে, ওখানে যেই মানে মানে রেট অফ ডেথ মর্টালিটি রেট যেটা সার্জারি আমাদের হ্যাঁ সার্জারির কারণে মর্টালিটি রেট ওই সব উন্নত দেশে যেই পার্সেন্টেজ, আমাদের দেশেও আমরা আমাদের অপারেশনের মর্টালিটি রেটটাও একটু সেরকম। যদি স্যার মর্টালিটি রেটটা ধরেন যে আপনার 100 ব্রেন টিউমার অপারেশন করলে 1.5 to 1% বা 1 to 3%, এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কি কোন স্টেজে কোন স্টেজে স্যার আপনি একদম প্রথমেই বলছিলেন যে শুরুতে একদম শুরুতে শুরুতে, যদি আমরা exactly, এটা ঠিক খুবই করতে পারি, important. রাইট, তাহলে মনে হয় যে যদি আর্লি কেউ আসতো আর্লি ডিটেকশন হলে তার যেই মানে ব্রেনের ভেতরের যেই ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, কিছু নার্ভ ড্যামেজ হওয়া, Right. প্যারালাইসিস হয়ে যাওয়া, কিংবা ওই পেশেন্টটা মানে ইমিউনিটিও কমে যায় আসলে যদি লেট ডায়াগনোসিস হয়, তাহলে সেটা যদি আমরা আর্লি ডিটেক্ট করতে পারি, জি। এই জায়গাটাতেই আসলে এই যে মানে ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে, আন্ডারস্টুড। এদের টার্গেটই হচ্ছে যে আসলে মানুষকে এই বিষয়ে আরও অ্যাওয়্যার করা, সচেতন করা এবং খুব দ্রুত মানে প্রাথমিক অবস্থায় ব্রেন টিউমারকে ডিটেক্ট করতে পারলে সার্জারির মধ্য দিয়ে আসলে এখন বাংলাদেশে আন্তর্জাতিক মানের অপারেশন হয় এবং সব ব্রেন টিউমারের আসলে আন্তর্জাতিক মানের অপারেশনই হয়। ওকে স্যার, আন্তর্জাতিক মানের কথা বলছিলেন তো, মাইক্রোস্কোপিক সার্জারি বা হচ্ছে নিউরো ন্যাভিগেশন এই টাইপের গুলো বাংলাদেশে আসলে কি রকম ভাবে হচ্ছে? হ্যাঁ, এখন মাইক্রোস্কোপ তো আছেই, সাথে নিউরো নেভিগেশন, এন্ডোস্কোপ, আমাদের এই সব যন্ত্র, ইভেন নার্ভ মনিটর, এই সব যন্ত্রই আমাদের অলমোস্ট অনেকগুলো গভর্নমেন্ট হসপিটালে রয়েছে এবং অনেকগুলো প্রাইভেট হসপিটালও এই নেভিগেশন, মনিটর প্লাস হচ্ছে মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ। একটু যদি আমাদের সাধারণ মানুষের মধ্যে যে জিনিসটা, এই সার্জারির পিছনে আসলে অনেক ব্যয়বহুল কিনা, এরকম অনেক ধরনের হয়তো দেখা যায় যে দরিদ্র মানুষ আছেন যারা হচ্ছে এই সার্জারিটা এফোর্ড করতে পারবেন কিনা, যদি একটু বলেন যে আমাদের সরকারি কি কি ব্যবস্থা আছে এই সার্জারির, বা প্রাইভেটে আসলে খরচটা কি লেভেলের হতে পারে? হ্যাঁ, ব্রেন টিউমারের সার্জারি এবং কার্ডিয়াক সার্জারি এগুলো একটু এক্সপেন্সিভ সার্জারি। গভর্নমেন্টের জায়গাগুলোতে তো আসলে একদম যারা মানে আর্থিকভাবে খুবই অসচ্ছল, তাদের জন্য তো গভর্নমেন্টের হসপিটালগুলোতে, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ, নিউরোসায়েন্স হসপিটাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এগুলোতে খুব কম খরচেই আসলে ব্রেন টিউমার অপারেশন করা সম্ভব। ধরেন আপনার অ্যাভারেজ যদি আমি ধরি তাহলে 30 থেকে 80,000, মানে একদম ছোট টিউমার থেকে একটু কমপ্লেক্স টিউমার 80,000 কিংবা সর্বোচ্চ হয়তো 1 লাখ টাকা যেতে পারে এই গভর্নমেন্ট হসপিটালগুলোতে। এগুলো হচ্ছে কিছু ডিভাইস, কিছু স্পেশাল কিছু মেডিকেশন যেগুলো আসলে গভর্নমেন্ট সাপ্লাই দেয় না। এই ধরনের সাপ্লাইয়ের কারণে আসলে সরকারি জায়গাতেও একটা ব্রেন টিউমার অপারেশনের জন্য 50-60 সর্বনিম্ন 30 থেকে 80,000 বা 1 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। জি, প্রাইভেটে এটা হয়তো আপনার ধরেন 2 গুণ কিংবা 3 গুণ হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জানতে চাই লাস্ট কোশ্চেন, এবং সেটা হচ্ছে যে বর্তমানে আসলে আজকের যে আমরা প্রোগ্রাম করছি বিশ্ব ব্রেন টিউমার দিবসে, সো একদম শেষ মুহূর্তে আপনি যদি আমাদেরকে আবারও একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু সচেতনতামূলক উপদেশ দেন। ব্রেন টিউমার আসলে মানে এটা ভীতির কোনো কারণ নয় এখন আর এই বিশ্ব ব্রেন টিউমার দিবসে সবার জন্য আমার একটাই মেসেজ, সেটা হচ্ছে যে সিমটমগুলোর কথা বলা হলো এটাকে একটু ক্লোজলি মানে ক্লোজার লুক, যেই থিমটা এই বছরের, সেটা হচ্ছে খুব কাছ থেকে এটা দেখা, এটাকে গুরুত্ব দেওয়া এবং
এই জিনিসগুলো নিয়ে ভয় পেয়ে গ্রামে কিংবা আপনার ধরেন এলাকার কোয়াক কিংবা যারা অনেকে ঝাড়ফুঁক এইসব দিকে না গিয়ে মানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে আর্লি ডিটেকশন এবং তার সঠিক চিকিৎসা, এবং আমরা যদি সিমটমগুলো সম্পর্কে আমাদের মধ্যে এই যে এডুকেশন, পাশাপাশি হচ্ছে যে এই এডুকেশনের নেওয়ার পরে সেটাকে আবার প্রয়োগ করা, প্রয়োগ বলতে ডাক্তারের শরণাপন্ন হওয়া, তাহলে আসলে আমার মনে হয় এই অ্যাওয়ারনেসের মধ্য দিয়ে আমাদের অনেক প্রাণ বেঁচে যাবে। ডক্টর রুহুল কুদ্দুস বিপ্লব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে হেলথ ফর পিপল। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।